আমরা সবাই জানি বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আর কেন বলা হয় সেটাও বেশ স্পষ্ট। নদী তো শুধু আমাদের পরিচয় না, নদী আমাদের লাইফলাইন, আমাদের প্রাণ। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই যে জীবনদায়ী নদী, এটাই কিভাবে আমাদের কৃষকদের জন্য একাধারে আশীর্বাদ আবার সবচেয়ে বড় চ্যালেঞ্জও হয়ে ওঠে? চলুন আজ এই বিষয়টা নিয়েই কথা বলি। ভাবতে পারেন, একটা দুটো নয়, প্রায় ৭০০রও বেশি নদী একেবারে জালের মতো করে জড়িয়ে রেখেছে পুরো দেশটাকে। আর এই বিশাল নদীর নেটওয়ার্ক, এটাই কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদের কৃষি, আমাদের অর্থনীতি সবকিছুকে সচল রেখেছে। ব্যাপারটা অনেকটা একটা মুদ্রার এপিঠ ওপিঠের মতো। একদিকে নদী আমাদের জন্য জীবনরেখা, আমাদের সবকিছু, আবার অন্যদিকে এই নদী হয়ে উঠতে পারে বিরাট এক চ্যালেঞ্জ। তো আমরা এই দুই দিকই দেখব, কিভাবে নদী জীবন বাঁচায়, আবার সেই জীবনই কেড়েও নিতে পারে। আজকের আলোচনাটা আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব নদীমাতৃক বাংলাদেশের একটা পরিচয়, এরপর জানব নদী কিভাবে কৃষির জীবনরেখা হয়ে উঠেছে, তারপর কথা বলবো চ্যালেঞ্জগুলো নিয়ে, আর সবশেষে দেখব ভবিষ্যতের জন্য আমাদের কি কি করণীয় আছে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, বাংলাদেশের মানচিত্রটা একবার চোখের সামনে ভাসান তো। কি দেখেন? অসংখ্য নদী, তাই না? জালের মতো ছড়িয়ে আছে। এই নদীগুলো কিন্তু শুধু দেশের সীমানা বা ভূগোলটাকেই তৈরি করেনি। হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্তের সাথে মিশে আছে এই নদীগুলো। এই কথাটা ১০০% সত্যি। দেখুন, আমাদের কৃষির মূল ভিত্তিটা কি? সেচের জন্য জল, জমির জন্য উর্বর পলিমাটি আর জীববৈচিত্র্য। এই তিনটে জিনিসই তো লাগে, তাই না? আর এই সব কিছুর মূল উৎস একটাই, আমাদের নদী। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, নদী ঠিক কিভাবে আমাদের কৃষির জীবনরেখা হয়ে উঠল? চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। নদীর যত অবদান আছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটা হলো পলিমাটি। প্রতি বছর যখন বন্যা হয় তখন নদীগুলো কিন্তু শুধু জল বয়ে আনে না, সাথে করে নিয়ে আসে খনিজ আর জৈব পদার্থে ভরপুর উর্বর পলি, যা মাটির জন্য একদম প্রাকৃতিক সারের মতো কাজ করে। ব্যাপারটা একবার ভেবে দেখুন, এটা কিন্তু একটা অসাধারণ প্রাকৃতিক প্রক্রিয়া। কোনো খরচ নেই, কিচ্ছু নেই, অথচ শত শত বছর ধরে এটাই আমাদের চাষাবাদকে টিকিয়ে রেখেছে। হিমালয় থেকে বরফ গলা জল যখন নামে, তখন নদীগুলোর সাথে করে প্রচুর পলি নিয়ে আসে। এরপর বর্ষায়, বন্যার সময় এই উর্বর পলিগুলো চারপাশের জমিতে ছড়িয়ে পড়ে। আর তার ফল, জমি এতটাই উর্বর হয়ে যায় যে ধান, পাটের মতো ফসলের বাম্পার ফলন হয়। এখানে একটা বেশ অবাক করার মতো বিষয় আছে। দেখুন, সেচের জন্য তো নদীর জলই সবচেয়ে সহজলভ্য আর প্রধান উৎস হওয়ার কথা, তাই না? কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের প্রায় ৮০% সেচই এখন নির্ভর করে মাটির নিচের জলের ওপর। অথচ নদীর জল ব্যবহার করাটা কিন্তু অনেক বেশি টেকসই আর পরিবেশের জন্য ভালো। আর নদীর অবদান যে শুধু চাষের জমিতেই সীমাবদ্ধ তা কিন্তু একদমই নয়। ভেবে দেখুন, আমাদের আমিষের সবচেয়ে বড় উৎস কি? মাছ। আর সেই মাছের ভাণ্ডার হলো এই নদী। শুধু তাই না, গ্রামের অর্থনৈতিককে সচল রাখতে, কৃষিপণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে এই নদীপথের চেয়ে সস্তা আর সহজ উপায় আর কি আছে? এতক্ষণ তো আমরা আশীর্বাদের কথা শুনলাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে। কি হয় যখন এই আশীর্বাদটাই অভিশাপ হয়ে দাঁড়ায়, যখন জীবন দেবার বদলে নদী জীবন কেড়ে নেওয়ার কারণ হয়ে ওঠে? চলুন এবার তাহলে সেই অপর পিঠটা দেখা যাক। যে নদী জীবন দেয়, সেই নদী কিভাবে ভয়ঙ্কর সংকট তৈরি করে, কিভাবে একজন কৃষকের সবকিছু কেড়ে নিতে পারে। নদীকে ঘিরে মূলত 4টা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়ায়। 1. নদী ভাঙন, 2. লবণাক্ততা বেড়ে যাওয়া, 3. বিধ্বংসী বন্যা, আর 4 নম্বর হল জলদূষণ। আর এই সবগুলো সমস্যা যখন একসাথে হয় তখন তা শুধু কৃষকের জীবনকেই না, পুরো দেশের খাদ্য নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে দেয়। নদী ভাঙন, এটা আসলে কতটা ভয়াবহ তা হয়তো আমরা অনেকেই শহর থেকে বুঝতে পারি না। প্রতি বছর হাজার হাজার হেক্টর ফসলের জমি, মানুষের ঘরবাড়ি, স্কুল, রাস্তাঘাট সবকিছু নদীর পেটে চলে যায়। এর যে মানবিক আর অর্থনৈতিক ক্ষতি তা আসলে পরিমাপ করা কঠিন। আরেকটা বড় বিপদ, বিশেষ করে উপকূলের দিকের এলাকাগুলোতে হল লবণাক্ততা, মানে সমুদ্রের নোনা জল ধীরে ধীরে নদীর মিঠা জলে আর মাটির নিচের জলে মিশে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? চাষের জমি আর খাওয়ার জল দুটোই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। এর পেছনে প্রধান কারণ দুটো। 1. জলবায়ু পরিবর্তনের জন্য সমুদ্রের জলের স্তর বাড়ছে, আর 2. উজানে অর্থাৎ নদীর ওপরের অংশে জলের প্রবাহ কমে আসছে। আর এর সরাসরি ধাক্কাটা লাগছে আমাদের ধান চাষের ওপর। বিশেষ করে বোরো ধানের ফলন তো মারাত্মকভাবে কমে যাচ্ছে।
দেখুন, সব বন্যা কিন্তু এক নয়। একটা হলো সাধারণ বর্ষার বন্যা, যা জমিতে পলি ফেলে উর্বরতা বাড়ায়, সেটা আশীর্বাদ। কিন্তু আরেকটা হলো বিধ্বংসী বন্যা, যা হুট করে এসে ফসল, ঘরবাড়ি সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, কৃষকদের রাতারাতি পথে বসিয়ে দেয়। এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, নদীর এই যে দুটো রূপ, একদিকে জীবনদাতা, অন্যদিকে সংহারকারী, এই দুটোকে বুঝে আমরা কিভাবে একটা টেকসই সমাধানের দিকে এগোতে পারি? আমাদের ভবিষ্যৎ করণীয়টা কি? বিশেষজ্ঞরা মূলত ৩টা পথের কথা বলছেন। প্রথমত, আমাদের একটা কার্যকর নদী ব্যবস্থাপনা দরকার, যা ভাঙনও রোধ করবে, আবার নদীর স্বাভাবিক স্রোতটাও ধরে রাখবে। দ্বিতীয়ত, মাটির নিচের জলের উপর নির্ভরতা কমাতেই হবে, আর নদীর জল ব্যবহারের দিকে ঝুঁকতে হবে। আর তৃতীয়ত, উপকূলের লবণাক্ত এলাকাগুলোর জন্য লবণ সহনশীল নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করতে হবে। শেষ কথা হল, নদীকে বাঁচানো মানে কিন্তু শুধু পরিবেশ রক্ষা করা নয়, এর সাথে আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের গ্রামের অর্থনীতি, আমাদের পুরো দেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। খুব সহজ করে বললে, নদী স্বাস্থ্য ভালো থাকলে বাংলাদেশের স্বাস্থ্যও ভালো থাকবে। নদীকে তো বলা হয় বাংলাদেশের আত্মা। তো প্রশ্ন হলো, এই আত্মাকে আমরা কি রক্ষা করতে পারব? এই প্রশ্নটা আজ আমাদের সবার জন্য রইল।